ভালোবাসি। কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে সামনে থাকা ব্যক্তিটি গর্জে উঠলেন। সে গর্জনে খানবাড়ির প্রতিটা কোণা বুঝি থমকে দাঁড়ালো। সামনে থাকা নারীটির অবস্থা বেগতিক। ভয় লজ্জা কোণঠায় তার অবস্থা শোচনীয়। সে তার দৃষ্টি ফ্লোরের পানে আবদ্ধ রাখে। মুখ তুলে সামনে তাকানোর মতো সাহস এখন আর তার শরীরে অবশিষ্ট নেই। কি বললি? আরেকবার বল। ভালোবাসিস? লোকটির গম্ভীর কণ্ঠে মেয়েটির সমস্ত নারীসত্তা কেঁপে ওঠে। তিরতির করে কাঁপতে থাকে তাহার উষ্ঠধয়। শুকিয়ে যাওয়া ওষ্ঠ ভিজিয়ে নেয় জিভ দিয়ে। কিন্তু কি মুশকিল, মুখ দিয়ে আর কোনো বাক্যই আওড়াতে পারে না। তাকে চুপ থাকতে দেখে জুবায়ের খান এবার তেতে ওঠেন। তাই তো তিনি আবারও বলে ওঠেন, চুপ করে থাকলে আমার থেকে খারাপ আজকে আর কেউ হবে না। উত্তর দে। জুবায়ের খানের এমন মেজাজি কণ্ঠে ওনার বড় মেয়ে কিছুটা দমে যায়। তবে প্রাণপ্রিয় শিমু আবুকে বাঁচানোর জন্য নিজের ভিতরে সাহস সঞ্চয় ঘটায়। ধীর কণ্ঠে বলে, আব্বু, শিনু আপার কোনো দোষ নেই আসলে। সাজি আর কিছু বলতে পারে না। জুবায়ের খানের কঠিন চাউনিতে সে ভরকে যায়। ঢোক গিলে শুকনো কথাগুলো মুখের মধ্যেই দলা পাকিয়ে জমে যায়। ভয়ের চোটে সামান্যতম বাক্য বাহির হয় না। ওর হয়ে সাপাই গাইছো? তোমার সাহস তো মন্দ না। এ শিক্ষা দিয়েছি আমি। ওগো তুমি শান্ত হও, আগে ওদের কথাটা তো শোনো। কি শুনবো রুবা? শোনার কি বাকি রেখেছে ওরা? বড় সাহেব আসবো। জুবায়ের খান ক্রোধিত নয়নে দরজার পানে চান। সেখানে বেশ জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে জালাল, এই বাড়ির ড্রাইভার। তবে তার নজর ফ্লোরের পানে। আর থাকবে নাই বা কেন? সে তো অপরাধ করে ফেলেছে, মস্ত বড় অপরাধ। এই বাড়িতে থেকেও ভালোবাসার মতো সবচেয়ে বড় ভুল করেছে, যা এই বাড়িতে সম্পূর্ণ নিষিদ্ধ। এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। জালাল ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। গিয়ে দাঁড়ায় সীমন্তনীর পাশে। শিমু আর চোখে একবার জালালকে দেখে। জালালের নজর শিমুর পানে গিয়ে থেমে দাঁড়ায়। মেয়েটা কাঁদছে, চোখ মুখ লাল হয়ে আছে, সঙ্গে হালকা কাঁপছেও, হয়তো ভয়ের চোটে। জালালের খুব মায়া হলো শিমুকে দেখে। মেয়েটির এই অবস্থার জন্য সেই দায়। এই বাড়িতে ভালোবাসা প্রেম এসব নিষিদ্ধ জেনেও সেই মেয়েকে ভালোবেসেছে, আর তাকেও বাধ্য করেছে ভালোবাসতে। এটা কি অন্যায় নয়? অবশ্যই অন্যায়। জালাল সামনে থাকা দুজনের পানে চাইলেন। তাদের একে অপরের প্রতি ভালোবাসার নজরে চেয়ে থাকতে দেখে তিনি আরও রেগে গেলেন। তাদের একে অপরের প্রতি ভালোবাসার নজরে চেয়ে থাকতে দেখে তিনি আবারও রেগে যান। এভাবে দেখার কি আছে? আবারও সেই গম্ভীর রাশভারী কণ্ঠে কেঁপে ওঠে সবাই, যেন আজকে কাঁপুনির কোনো প্রতিযোগিতা চলছে। আর এদেরকে যে করেই হোক সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতেই হবে। কি ভেবেছ তোমরা? আমার বাড়িতে থাকবে আবার আমার উপরেই অত্যাচার করবে? এই বাড়িতে যেটা নিষিদ্ধ সেই কাজটাই করবে, তাই তো? জালাল এবার ভয়ে ভয়ে মুখ খুলল। আমি শিমুকে সত্যি খুব ভালোবাসি বড় সাহেব। বিশ্বাস করুন, আমি অনেক চেষ্টা করেছি নিজেকে ওর থেকে দূরে দূরে রাখার, নিজের অনুভূতিকে দমিয়ে রাখার, কিন্তু আমি পারিনি। জালালের কথায় সবাই তার দিকে অবাক দৃষ্টিতে চাইল। সাজির আবার হালকা ঢোক গেলে। আজকে তার জালাল ভাইয়ের যে কি হবে সেই ভেবেই সে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইল। শিমু চোখ মুখ খিচে দাঁড়িয়ে থাকে। আগত ঘূর্ণিঝড়ের আভাস পেয়ে সে দমে যায়। মনে মনে বকতে থাকে জালালকে, কি দরকার এত কথা বলার, একটু চুপ থাকলেও তো পারত। এখন বড় সাহেব এই বাড়ি থেকে তাদের বারনা করে দিলেই হয়। সে যে এই মানুষগুলোকে বড্ড ভালোবাসে, এদের ছেড়ে থাকা তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সাজা মনে হবে। ভালোবাসো? এত সাহস? আবার সেটা বড়াই করে বলছো? জালাল ভয় পেল এবার নিজেকে একটু শান্ত করে। সে তো জানতো এমন একটা দিনে সামনাসামনি তাকে হতেই হবে, তাও ভালোবেসেছে। তাই এই দিনটা যখন সামনে এসেই পড়েছে তখন সে মোকাবেলা করবেই। আমাকে মাফ করবেন বড় সাহেব। আমি জানি আমরা অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু উপায় সত্যি ছিল না। আমি যে শিমুকে সত্যি ভালোবাসি, ওকে ছাড়া আমার দুনিয়া আমি ভাবতে পারি না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, আপন বলতে আপনারাই আছেন, আর আছে শিমু। আপনারা যেমন আমার কাছে ভীষণ দামি, তেমন শিমু আমার কাছে সবচেয়ে দামি। জালালের কথায় শিমুর বুকটা আনন্দে ভরে আসে। ভালোবাসায় হাওয়া সেখানে দোলাক লাগায়। সে তো ভেবেছিল জালাল বড় সাহেবের সামনে কিছুই বলতে পারবে না, ওনার সব কথা মেনে নেবে। কিন্তু না, জালাল তার ভালোবাসা পাওয়ার জন্য লড়ছে। বড় সাহেবের সামনে দাঁড়িয়ে জাহির করছে আমার প্রতি তার অনুরাগ। আর কি চাই? কিছুই চাই না। এখন যদি বড় সাহেব এই সম্পর্ক নাও মেনে নেয় তাতেও শিমুর দুঃখ থাকবে না।
কারণ সে জানবে কেউ তো তাকে অনেক ভালোবাসে, তার হয়ে কথা বলার ক্ষমতা রাখে। যদিও এই বাড়িতে সবাই শিমুকে খুবই ভালোবাসে, কাজের মেয়ে বলে কেউ হেও করে না, বরং এই বাড়ির প্রতিটা সদস্য তাকে মেয়েও বড় মেয়ের মতো ভালোবাসে, আগলে রাখে। আর সবচেয়ে বেশি ভালোবাসে এই বাড়ির ছোট মেয়ে আখি। পুরো নাম আয়রাত খান আখি, তবে সে কোথায় আছে সেটা এখন কেউ জানে না। শিমু শুধু জানে আজ তার প্রাণপ্রিয় বোন তাকে এখানে ফাঁসিয়ে দিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। তোমার এত সাহস বেড়েছে আমার মুখের উপর এসব কথা বলছো? মূল্যতম লজ্জাটুকু হারিয়ে ফেলছো দেখছি। মাফ করেন বড় সাহেব, আমি শুধু আমার নিজের মনের কথাটা আপনার সামনে ব্যক্ত করলাম। আর আমি নিজের ভুলটাও স্বীকার করছি। মানছি এই বাড়ি থেকে ভালোবেসে আমি ভুল করেছি, কিন্তু সত্যি বলতে আমি এতে মোটেও অনুতপ্ত নই, বরং শিমুর মতো একজন ভালোবাসার মানুষকে পেয়ে আমি পরিপূর্ণ। খানবাড়ির অন্দরমহলের প্রতিটা আসবাবপত্র বুঝি আজকে অবাকের উপর অবাক হচ্ছে। বাড়ির প্রতিটি মানুষ তো চুনোপুটি সাজি হাঁসফাঁস করতে লাগলো, মনে মনে বোনকে ঝাড়ি দিতে লাগলো। সে কি করে তাকে এখানে ফেলে রেখে চলে গেছে? সে জানে না তার আব্বু কেমন ধরা মানুষ। এখন সে কি করে এই পরিস্থিতি সামলাবে? তার তো আব্বুর সামনে কথা বলতেই হাঁটু কাঁপে। তাও ভালো জালাল ভাই দুটো কথা বলেছে, নইলে আজকে কি যে হতো আল্লাহই জানে। রোবাইয়া বেগম বড় বড় চোখ করে জালালকে একবার দেখলেন, অতঃপর চোখে দিয়ে ইশারা করে চুপ হয়ে যেতে বললেন। তিনি নিজের স্বামীর স্বভাব সম্পর্কে অবগত, জানি না এদের ভবিষ্যতে কি হবে। তার মানে তুমি তোমার কাজে অনুতপ্ত নও? জালাল জুবাইর খানের কথায় ডানে বামে মাথা নাড়ায়, ইশারায় বোঝায় সে মোটেও অনুতপ্ত নয়। জালালের ইশারা দেখে সীমন্তনী নিজের চোখ মুখ খিচে ফেলে ভয়ে, তবে মনে মনে বেশ খুশি হয়। কিন্তু ভয়ের চোটে তার রেশ বাহিরে পর্যন্ত বার হয় না। বেশ, তাহলে নিজেদের আলাদা হওয়ার প্রস্তুতি নাও, কারণ আমি কোনোদিন তোমাদের এই সম্পর্ক মেনে নিব না। আমার বাড়িতে থেকে প্রেম করার মতো অন্যায় আমি সহ্য করব না। আপনি যেটা ভালো বোঝেন, আমার আর কিছু বলার নেই। শিমু, তোর কিছু বলার আছে? সীমন্তনী কেঁপে ওঠে, বলার মতো তার অনেক কিছুই আছে, কিন্তু কিছুই বলে উঠতে পারছে না। সে মাথা নাড়ায়, যার অর্থ তার কিছু বলার নেই। তবে দু চোখ বেয়ে নেমে আসে নোনা পানি। আজ থেকে তারা আলাদা। হয়তো এবার আর ওই মুখ দিয়ে তাকানোর অনুমতিটুকুও থাকবে না। আচ্ছা, হয়তো এবার আর ওই মুখের দিকে তাকানোর অনুমতিটুকুও থাকবে না। রোবা, শিবন্তনীকে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। ও এবার থেকে ওখানেই থাকবে, আর জালাল এখানে। শিমু কেঁপে ওঠে এমন কথায়। সে রোবাইয়া খালার বাপের বাড়িতে থাকবে মানে? তাহলে জালালের সাথে দেখা কি করে হবে? কি করেই বা নিজের চক্ষু জোড়াবে? সে পারবে না, এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। শিমু শব্দ করে কেঁদে ওঠে। জালাল করুণ নয়নে চায় প্রেয়সীর পানে। প্রেয়সীর চোখের পানিতে দগ্ধ হয়ে তার হৃদয়। কিন্তু তারও যে এখন আর কিছুই করার নেই। এই পরিবারে তাকে আশ্রয় দিয়েছে, মান দিয়েছে, সে মানের কি করে অমর্যাদা করবে তারা? বাপের বাড়ি রেখে আসবো মানে? শিমু কোথাও যাবে না, ও এখানেই থাকবে। জুবাইর খান গরম চোখে তাকায় নিজের স্ত্রীর পানে, তাতেই বুঝি দমে যায় রুবাইয়া বেগম। তবুও ধীর কণ্ঠে বলে, ভুল তো করেই ফেলেছে, বিয়ে না দাও, মাফ তো করে দাও, আমি ওদের বুঝিয়ে বলবো। ভালোবাসার মতো পাপ আর কিছুই নেই, আর ওরা সেই পাপটাই করেছে। আর বলছো আমি মাফ করে দেব? রুবাইয়া বেগম মনে সাহস জোগান। আজ চুপ থাকলে সত্যিই শিমুর এই বাড়িতে থেকে চলে যেতে হবে, যেটা তিনি মোটেও চায় না। মেয়েটি যে বড্ড ভালো, এই বাড়ির প্রতিটি মানুষকে খুব ভালোবাসে, আগলে রাখে, যত্ন করে। আর রুবাইয়া বেগম নিজেও শিমুকে মেয়ের মতো দেখে। তার দুই মেয়ে তার কাছে যেমন, শিমুও তেমন। এই মামরা মেয়েটাকে তিনি ছোট থেকেই নিজের হাতে মানুষ করেছেন। বাপ তার থাকতেও নেই, চেয়েছিল ওকে নিজের দুই মেয়ের মতো করেই পড়াশোনা করাতে, কিন্তু এই মেয়েকে অনেক চেষ্টা করেও তিনি স্কুলের গণ্ডি পার করাতে পারেনি। তার নাকি পড়াশোনা করতে ভালো লাগে না, বরং বাড়ির কাজেই তার প্রিয়। কি আর করার, অগত্যা সব পড়াশোনা রেখে সে এখন বাড়ির কাজই করে যায়। ভুল, অন্যায়, পাপ এগুলো মানুষ মাত্রই তো হবে। একবারও তো সুযোগ দিয়ে দেখো, ওরা তোমাকে নিরাশ করবে না। সীমা আর চোখে সাজের দিকে তাকায়, দৃষ্টিতে তার অসহায়তা।
সাজি খুব কষ্ট হয় শিমুকে এভাবে দেখতে। সে হতভম্বের ন্যায় তাকায়। তার যে কোনো উপায় নেই। সাজি শুধু চোখ দিয়ে আশ্বস্ত করে শিমুকে। শিমু পুনরায় তার দৃষ্টি ফেরায় ফ্লোরের পানে। জোবায়ের খান দীর্ঘশ্বাস ফেলেন, কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলেন, বেশ, দিলাম সুযোগ, তবে এটাই শেষবার। এরপর যদি আমার চোখে কিছু পড়েছে সেটা আমি মেনে নেব না। আর তোমরা দুজন এখন থেকে তোমাদের রাস্তা আলাদা। এক হওয়ার চিন্তা মুঠো মাথায় আনবে না। বলে জোবায়ের খান বেরিয়ে পড়েন কোর্টের উদ্দেশ্যে। তিনি একজন সরকারি আইনজীবী, গম্ভীর রকচটা একজন মানুষ। তবে তিনি এমন কখনো ছিলেন না, বরং সর্বদা হাসি খুশি আনন্দে মেতে থাকতেন। কিন্তু ৩০ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনায় ওনার জীবন পাল্টে দেয়। তিনি হয়ে ওঠেন রাগী, গম্ভীর, ভালোবাসা বিদ্বেষী মানুষ, যার কাছে বিয়ের আগে প্রেম ভালোবাসা দুনিয়ার সব খারাপ কাজের মধ্যে একটি। তিনি মনে করেন এটি মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ পথ। জোবায়ের খান যেতেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সাজি এতক্ষণ নিজের শ্বাস যেন বন্ধ করেই রেখেছিল। তার আব্বু বাহিরে পা রাখতেই সে ফোঁস করে শ্বাস ছাড়ল। রোবাইয়া বেগম জালালের সামনে দাঁড়ালেন। তাদের দিকে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে প্রশ্ন করলেন, এত বড় সাহস কোথায় পেলি জালাল? নিজের বড় সাহেব সম্পর্কে জেনেও ভালোবাসার কথা তুললি? কে দিয়েছে এত সাহস? ওই মেয়ে বুঝি? তা কোথায় তোর সেই গুণধর ছোট বোন? তোকে এখানে ফাঁসিয়ে দিয়ে পালিয়েছে বুঝি? আমি মোটেও পালাইনি আম্মু, আমি এখানে আছি। আখির কথায় সবাই নিজেদের দৃষ্টি সেদিকে ফেরায়। আখি সিঁড়ির দিকে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে তার সূক্ষ্ম হাসি। সে হাসতে হাসতেই নেমে বলে। রোবাইয়া বেগম আখির কান ধরে টান দেয়। জিও ভাইজান, জিও। তাই না? আর যদি সত্যি সুমুকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিত, কি হতো তখন? আম্মু, তোমরা খালি খালি এত প্যারা নাও। চিল, কিচ্ছু হবে না। এই আইরাত খান আখি থাকতে আব্বু শিমু আপাকে কিছুতেই মামার বাড়ি পাঠাতে পারবে না। তাই না? তাহলে এতক্ষণ কোথায় ছিলিস? জানিস আমি কত টেনশন করেছিলাম। এই এলেন আরেকজন ভিতর ডিম। তুই একদম আম্মুর মতো হয়েছিস। সবকিছুতে এত টেনশন করলে কি হয় নাকি? আমি তো উপরেই ছিলাম, দেখছিলাম জালাল ভাইজান আর শিমু আপা নিজেদের জন্য কি করতে পারে। অবস্থা বেগতিক দেখলে আমি ঠিক নিচে নেমে আসতাম। আখি তার কথা পুরোপুরি শেষ করতে পারে না, তার আগে জোবায়ের খান আবার বাড়ির ভিতরে প্রবেশ করে। উনি আখিকে দেখে অবাক হন বেশ। এ কি, তুমি ইউনিভার্সিটিতে যাওনি? আখি এতক্ষণ বকবক করলেও এখন দমে যায়। সে নিজেও তার আব্বুকে জমের মতো ভয় পায়। আখি আমতা আমতা করে বলে, আসলে আব্বুর সামনেই পরীক্ষা তো, তাই বাড়িতেই পড়াশোনা করছিলাম একটু। আগামীকাল থেকে যাব। জুবায়ের খান আর কিছু বলে না, সবার পানে চেয়ে নিজের রুমে চলে গেলেন। দরকারি ফাইল নিয়ে বাহিরে চলে আসলেন। যাওয়ার আগে শুধু বললেন, এখানে কমিট না করে নিজেদের কাজে যাও সব। আর আমার কথার খেলাপ যেন না হয়। বলেই তিনি বেরিয়ে যান। জুবায়ের খান বেরিয়ে যেতেই সাজি শব্দ করে হেসে ফেলে। হাসিটা অবশ্য আখির জন্য। কি ম্যাডাম, দম শেষ? খুব তো আমাকে ভৃত্যুর ডিম বলা হচ্ছিল, এখন কি হলো? ওটা তো আমি নাটক করলাম, যেন আব্বু বোঝে আমি আব্বুকে অনেক ভয় পাই। কিন্তু আদৌতে আমি মোটেও আব্বুকে ভয় পাই না। সেটা আমরা সবাই জানি, কে ভয় পায় আর কে পায় না। আখি লজ্জায় চুপ হয়ে যায়। সত্যি বলতে সেও তার আব্বুকে খুব ভয় পায়। তবুও আজ শিমু আপাকে দিয়ে বলিয়েছে ওদের ভালোবাসার কথা। বয়স তো অনেক হয়েছে, এতদিন আর এভাবে লুকিয়ে বয়স তো অনেক হয়েছে, কতদিন আর এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবে? এবার তো উচিত বিয়েটা করার। কিন্তু তার ঘাটতেরা বাপ ঠিকই ওদের সম্পর্ক মেনে নিল না। আখি বোঝে না কি এমন ঘটেছিল যার জন্য তার আব্বু প্রেম ভালোবাসা এসব পছন্দ করে না। তার আম্মুকে সে যতবার জিজ্ঞাসা করেছে ততবার তার আম্মু এড়িয়ে গেছে, বলেছে এই সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে আখি সন্দেহ হয়। সে মনে করে তার আম্মু সব জানে, আর জেনে শুনে তাদের কিছু বলতে চায় না। আখি শিমুর সামনে গিয়ে বলে, কষ্ট পেও না শিমু আপা, আমরা ঠিক আব্বুকে রাজি করিয়ে নেব, দেখো। তারপরে কানের কাছে গিয়ে ধীর কণ্ঠে বলে, এখন আপাতত প্রেম চালিয়ে যাও। আব্বু আর কতক্ষণ বাড়িতে থাকবে বলো? বাকিটা সময় তোমাদের। শিমু লজ্জা পায় না, বরং ভয় দৃষ্টিতে আখির পানে চায়। আখি সহজেই বুঝে ফেলে সেই দৃষ্টির মানে। তার তো শিমু আপাকে জড়িয়ে ধরে বলে, আমরা সবাই আছি, সব ভালোই হবে।
আগে ঠিক বলছে সীমা আপা, তুমি একদম ভেবো না, একদিন সব ঠিক হয়ে যাবে আর আব্বু তোমাদেরও মেনে নেবে। আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো বড় আপা, ছোট আপা। উফ, তোমায় কতবার বলেছি আমাদের নাম ধরে ডাকবে, তাও বারবার আপা বলে ডাকো। আমার এভাবেই ডাকতে ভালো লাগে, মনে শান্তি পাই। ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার সবাই খেয়ে আমাকে উদ্ধার করুন। জালাল ততক্ষণে বেরিয়ে গেছে। বড় সাহেব আজকে তাকে না ডেকে বাইরে চলে গেছে। সে তো ভয়ে ভুলেই গিয়েছিল বড় সাহেবকে কোর্টে নিয়ে যেতে হবে। তিনি হয়তো দ্বিতীয়বার ফাইল নেওয়ার ছুতোই বুঝিয়ে দিয়ে গেলেন জালালকে ওনার সাথে যেতে হবে। তাই সে তাড়াতাড়ি কিছু না খেয়েই বেরিয়ে পড়েছে। আখি আর সাজি খেতে বসে যায়। শিমু আপাতত সবকিছু ভুলে ওদের খাবার বেড়ে দিতে থাকে। সে নিজেও বিশ্বাস করে একদিন সব ঠিক হয়ে যাবে, নিজের করে পাবে জালালকে। আর স্বয়ং জোবায়ের খান তাকে জালালের হাতে তুলে দেবে। আপু, তোর ইউনিভার্সিটিতে আজকে নাকি একটা কি ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তা গেলি না? আখির কথা শোনা মাত্রই সাজি ইউনিভার্সিটির কথা মনে পড়ে যায়। সে চটজলটি খাওয়া ছেড়ে উঠে এক দৌড়ে রুমে চলে আসে। পেছন থেকে শুধু শুনতে পায় রুবাইয়া খানের কথা। তিনি বেশ রাগী কণ্ঠে বলছেন, এই মেয়ে আর ভালো হলো না, খাওয়া ছেড়ে হঠাৎ হঠাৎ করে উঠে যাওয়ার বাদিক যে এর কবে সরবে কে জানে। আখি বেশ জহুরি চোখে সাজিয়ে যাওয়ার পানে তাকায়। এই মেয়েটার এসব উদ্ভট কাজ তার নজরে এসেছে, কিন্তু আদেও এর কারণটা কি সেটা আজও ধরতে পারেনি। হয়তো তেমন কিছু নেই, তাই ধরতে পারেনি। আখি আর কিছু ভাবে না, মন দেয় নিজের খাওয়ায়। আজ আর সে ইউনিভার্সিটিতে যাবে না, বাড়িতে একটা লম্বা ঘুম দেবে। সাজি রুমে এসে হন্তদন্ত হয়ে নিজের ফোনটা হাতে নেয়। ফোন হাতে নিয়ে চোখ কপালে উঠে জোগাড়। যদিও জানতো এমনটাই হবে, তাও একটু অবাকই হলো। 150তম কল আসলো তার ফোনে। সাজি ঝটপট কল রিসিভ করে। অপরপক্ষের মানুষটা সাজির গলা শোনা মাত্রই কিছুটা শান্ত হয়, তবুও কণ্ঠে বিচলতা ভাব তার কমে না। প্রশ্ন করে, জান, কোথায় আছো তুমি? ঠিক আছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। জানো কত টেনশন হচ্ছিল আমার, কত ভয় পাচ্ছিলাম। অপর পাশের ব্যক্তিটির কথা শুনে সাজি হাসে। মনে দোলা দেয় হাজারো রঙের প্রজাপতি। সে জানে ছেলেটি তাকে বড্ড ভালোবাসে, তার জন্য ভাবে, চিন্তা করে। সেও ভালোবাসে নিজের থেকেও বেশি, কিন্তু তার ভয় হয় তার আব্বু যে এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। যদি ওদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কি হবে? তাহলে তো ও মরেই যাবে। ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে সে কিছুতেই বিয়ে করতে পারবে না, কোশ্চিনকালেও না। কি হলো, চুপ করে আছো কেন? ঠিক আছো তুমি? আর কোথায় তুমি? সাজি একটু কেঁপে ওঠে, তবে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, আমি ঠিক আছি, আসলে সকালে বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, তাই এখনো বের হতে পারিনি। আমরা অন্য কোনো দিন দেখা করি। অপর পাশের ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলে। প্রতিদিন সাজিকে একবার না দেখলে তার যেন সারাদিনে কেমন হাঁসফাঁস লাগে। তাই তো নানান ছুতোয় প্রতিদিনই একবার দেখা করতে চায়। যদিও সেটা হয়ে ওঠে না, তাও চেষ্টা তো করেই। কি হয়েছে বাড়িতে? তেমন কিছুই না, আজ আব্বু সিনু আপা আর জালাল ভাইজানের কথা জেনে গেছে। কি বলছো? অপর পাশের ব্যক্তিটি একটু নড়ে চড়ে বসে, নিজেকে ধাতস্থ করে প্রশ্ন করে। তোমার আব্বু কি বলল? সাজি প্রথম থেকে সবটা বলে। সবটা শুনে ব্যক্তিটি হতাশ হয়, সঙ্গে কষ্ট পায় কিছুটা। তাহলে আমাদের সম্পর্কও কি তোমার আব্বু মানবেন না? জানি না, কিচ্ছু জানি না। ওনার কাছে ওনার জেদটাই আগে, আমি জানি না কি হবে। বলেই সাজি কেঁদে ফেলে। সাজির এই কান্নাতে ব্যক্তিটা যেন সমস্ত কায়া নড়ে ওঠে। এই সাজবাতি কাঁদে না, দেখো একদম কাঁদবে না। দেখো আমি আসি তো, সব ঠিক করে দিব। প্লিজ সোনা আমার, কাঁদে না। সাজি নিজের চোখের পানি আলতো হাতে মুছে ধরে আসা গলায় বলে, কবে হবে? কবে থেকে বলছি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব আনো, এনেছো? কি করব বলো, ভাইয়া তো বিয়ের জন্যই রাজি হচ্ছে না। ওর বিয়ে না হলে আমি বাড়িতে কি করে নিজের বিয়ের কথা তুলি? তাহলে তুমি বসেই থাকো, তোমার ওই গম্ভীর রাগী ভাইও বিয়ে করবে না আর আমাকেও তোমার পেতে হবে না।
আব্বু এবার অন্য জায়গা থেকে আমার সম্বন্ধ নিয়ে আসলে আমার আর কিছুই করার থাকবে না। তখন না চাইতেও আমার না, অপর পাশের ব্যক্তিটি চিৎকার করে উঠে বলে, এমন কিছুই হবে না। আমি ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়া যে কেন বিয়ে করতে চাই না সেটা আমি আজও বুঝে উঠতে পারলাম না। বিয়ের কথা বললেই কেমন ক্ষেপে ওঠে। যাই হোক, ভাইয়া বিয়েতে রাজি না হলেও আমি বাড়িতে তোমার কথা বলবো। প্লিজ তুমি কেঁদো না আমার জান। তোমার ভাইয়ের বিয়েতে কি সমস্যা আমাকে বলতে পারো? সেটা তো আমি নিজেও সরে সেটা তো আমি নিজেও জানি না। জানলে কি আর আমি প্রবলেম সলভ করার চেষ্টা করতাম না? সেই তোমার ওই রক্তটা ভাই নিজেও তো বিয়ে করবে না, আমাদেরটাও হবে না। ছেলেটি বিড়বিড় করে বলে, রকচটা সে তোমার আব্বুর জেরক্স কপি, শুধু পার্থক্য একটাই, সে তোমার আব্বুর মতো নির্দয় নয়। আমার ভাইয়ার রাগে গম্ভীর স্বভাবের মধ্যেও একটা নরম মন আছে। সে নরম মন হয়তো এখনও কেউ ভালোবাসার ছোঁয়া এনে দেয়নি, কিন্তু আমার বিশ্বাস একদিন সেই দিনটি আসবে যেদিন আমার ভাইয়াও কাউকে ভালোবাসবে, আপন করে নিবে, বিয়ের মতো পবিত্র একটা সম্পর্কে জড়াবে। কি বিয়ে করছো? ছেলেটি কিঞ্চিত কেঁপে ওঠে। কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, তুমি আজ বাড়ি ফিরে যাও। না, আমি এখান থেকে একটু অফিস যাব। ভেবেছিলাম আজ যাব না, সারাটা দিন তোমার সাথে কাটাবো, কিন্তু সেটা তো আর হলো না, তাই অফিসেই যাই। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে, সাবধানে থেকো। আখি এক্ষুনি চলে আসবে, আর ও একবার সন্দেহ করলে আর রক্ষা থাকবে না। ওকে, আমাদের ব্যাপারটা বলে কেন দিচ্ছ না? দেব, আগে তুমি তোমার বাড়িতে রাজি করো, তারপর। আচ্ছা, লাভ ইউ শাশপাতি। সাজি হাসে। এই ছেলেটা তাকে ভালোবেসে সাজবাতি বলে ডাকে। তখন যে সাজের মনে কি হয় সেটা কেবল সেই জানে। তার মনে সুখেরা দোলা দেয়, হাজারো প্রজাপতি পেখম মেলে উড়ে বেড়ায়। সাজিও ভালোবাসে বলে টুক করে কল কেটে দেয়। অতঃপর পেছনে তাকিয়ে কেঁপে ওঠে কিঞ্চিত, হাত থেকে পড়ে যায় মুঠোফোন। সামনেই আঁখি দাঁড়িয়ে জহুরি চোখে চোখে মুখে তার হাজারো প্রশ্নের ছড়াছড়ি। অন্ধকার রুম। জান্নাতুল বেগম ধীর পায়ে প্রবেশ করলেন রুমের ভেতর। অন্ধকার কাটাতে জ্বালিয়ে দিলেন রুমের আলো। দেখলেন ওনার ছেলে পরম আবেশে বেডে উপর হয়ে শুয়ে আছে। ছেলেকে এভাবে দেখে উনি বেশ অবাকই হলেন। উনি ভেবেছিলেন ওনার ছেলে হয়তো অফিস চলে গেছে, তবে যাওয়ার আগে তার সাথে দেখা করে যায়নি বলেই জান্নাতুল বেগম একবার ছেলের রুমে আসলেন। কিন্তু এখানে এসে ছেলেকে শায়িত অবস্থায় দেখে ওনার কপালে ভাঁজ পড়ে, কারণ এত বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস ওনার ছেলের নেই। সেই সময় সম্পর্কে বড়ই সচেতন একজন মানুষ। নাকে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। জান্নাতুল বেগম বেশ অবাক হন। এসি ঘরের মধ্যে থেকেও ওনার ছেলের ঘেমে থাকার কারণটা তিনি প্রথমে না বুঝলেও এখন বুঝলেন। দেখলেন এসি বন্ধ, তিনি নিজের নাক কুঁচকে ফেললেন। এসি বন্ধ, তা ওনার ছেলে এমন ভাবে ঘুমাচ্ছে নাকি ঘুমের ঘোরে বুঝতেই পারেনি এসি কখন বন্ধ হয়ে গেছে। কিন্তু সেটা তো হওয়ার নয়। ওনার ছেলের যা পাতলা ঘুম, তাহলে শরীর খারাপ করলো নাকি? জান্নাতুল বেগম ছুটে গেলেন ছেলের কাছে। বেডের একটা পাশে বসে ছেলের কপালে হাত দিয়ে বুঝলেন জ্বর বেঁধেছে। তিনি এবার ব্যস্ত হয়ে পড়লেন। সোনা বলে চিৎকার করে উঠতেই ওনার ছেলের ঘুম ভেঙে গেল। সে নাক মুখ কুঁচকে ফেলে, বিরক্ত কণ্ঠে বলে, উফ আম্মু, কি সমস্যা? শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? তোর গায়ে এত জ্বর, আমাকে কেন বলবি না বাবা? কখন এত জ্বর হলো? উফ, গাটা পুড়ে যাচ্ছে। এই শোনা, তাড়াতাড়ি আয়। জান্নাতুল বেগম আবার চিৎকার দিয়ে উঠলেন। আম্মু, তুমি কি শুরু করেছো বলো তো? আর সোনা আপাকে কেন ডাকছো? আমি ঠিক আছি, সামান্য একটু জ্বর এসেছে, ঘুমালে ঠিক হয়ে যাবে। তুমি অত ব্যস্ত হয়ে না তো। এটা সামান্য জ্বর? জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর সেটা তোর কাছে সামান্য মনে হচ্ছে? জান্নাতুল বেগম উন্মাদের ন্যায় করতে লাগলেন। বড় ছেলে ওনার বড্ড প্রিয়, আর প্রিয় না হলেও বাকি সন্তান তো। সন্তানের এমন অবস্থায় কোনো মায়ের পক্ষে শান্ত হয়ে থাকা সম্ভব নয়, তাই ওনার ক্ষেত্রেও ওটার ব্যতিক্রম হয়নি।
সাদ বিরক্ত হয়, তবে কিছু বলে না। আর সে জানে তার আম্মু এখন তাকে নিয়েই পড়ে থাকবে। সে আবার নিজের চোখ বন্ধ করে ফেলে, চেষ্টা করে ঘুমানোর। তার শরীরটা সত্যি ভালো নেই, তবে আম্মুকে সেটা এখন বুঝতে দেয়া যাবে না। গোলসোনারা ছুটে এলো দোতলায়। এই ঘরে ঢোকা তার জন্য নিষিদ্ধ নয়, তবুও এই ঘরে বাড়ির সদস্য ছাড়া তেমন কেউ আসে না। হ্যাঁ, আয় আয়। সোনা ভিতরে আসে, তবে সাদের দিকে এক পলক তাকিয়ে নজর ফেরায়। সাদের খুব জ্বর এসেছে, তুই যা নিচে থেকে একটা বাটিতে পানি আর একটা রুমাল নিয়ে আয়। আর শোন, আমি ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি, সেটাও নিয়ে আয়। সোনা জান্নাতুল বেগমের কথা মতো নিচে চলে যায়। জান্নাতুল বেগমও ফার্স্ট এড বক্স থেকে ওষুধ বার করে নেন। সোনা জান্নাতুল বেগমের কথা মতো খাবার আর বাকি জিনিস নিয়ে ঘরে আসে। সে সাদের এই অবস্থা দেখে নিজেও একটু অবাক হয়, কারণ অসুস্থতা অত সহজে সাদকে কাবু করতে পারে না। তবে একবার কাবু করে ফেললে অত সহজে ছাড়েও না। জান্নাতুল বেগম সোনাকে নিচে পাঠিয়ে দেন, অতঃপর নিজের ছেলেকে ডাক দিয়ে বলেন, সাদ, ওর বাবা কিছু খেয়ে নে, তারপরে তো ওষুধ খেতে হবে, নইলে জ্বর সারবে কি করে বলতো? আমি এখন খাবো না আম্মু, প্লিজ ঘুমাতে দাও। আর ওসব ওষুধের দরকার নেই, আমি এমনি ভালো হয়ে যাব। সামান্য একটু জ্বরই তো হয়েছে, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। খাবো না বললে আমি শুনবো না। খেয়ে ওষুধ খেয়ে যত ইচ্ছা ঘুমা। সাদের মুখে বিরক্তির রেশ ফুটে ওঠে, তবে আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে চুপচাপ খেয়ে নেয়। সে বরাবরই স্বাস্থ্য সচেতন মানুষ, তাই সব সময় হালকা খাবারই খায়। আজও তার ব্যতিক্রম নয়। খাবার খাওয়া শেষ করে ওষুধ খেয়ে সে আবার শুয়ে পড়ে। আমি এখন ঘুমাবো আম্মু, কে যেন আমাকে ডিস্টার্ব না করে বা আমার ঘরে না আসে। মাথায় একটু ভেজা পট্টি দিতে তো দে। ওসব দিতে হবে না আম্মু। জান্নাতুল বেগম আর কিচ্ছু বলেন না, ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। জ্বরে মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, ফর্সা মুখে নির্লিপ্ততা ফুটে উঠেছে। জান্নাতুল বেগম অপলক চেয়ে থাকে নিজ ছেলের মুখ পানে। ওনার দুই ছেলেই সুন্দর, তবে বড় ছেলে একটু বেশি সুদর্শন, যার জন্য বাড়িতে অহরহ তার বিয়ের প্রস্তাব আসতে থাকে। বয়সটা তো কম হয়নি, গুনে গুনে 29, কিন্তু ওনার ছেলেও হয়েছে আরেক, কিছুতেই বিয়ে করবে না। একবার একজন ভদ্রলোক নিজের মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন সাদের জন্য, কিন্তু সেবার সাদেক ধমক খেয়ে ভদ্রলোকের যায় যায় অবস্থা। তারপর তো বাড়িতে তুমুল ঝগড়া। সাদ সাফ সাফ জানিয়ে দিয়েছে সে বিয়ে করবে না, আর বিয়ের জন্য বেশি জোরাজুরি করলে সে এই বাড়ি ছাড়বে। অজ্ঞতা, সবাই ভয়ে আর বিয়ের কথাই তোলে না। তবে মায়ের মন তো মানে না, ছেলে বড় হয়েছে, একটা সময় পরে জীবনসঙ্গী সবার প্রয়োজন। ভালোবাসার একটা মানুষ প্রয়োজন, যে কিনা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকবে। বাবা মা কি আর সারা জীবন বেঁচে থাকবে? থাকবে না। তখন কে খেয়াল রাখবে, কে ভালোবাসবে? এসব ভেবেই জান্নাতুল বেগম চিন্তায় পড়েন, কষ্ট পান। কারণ ওনার ছোট ছেলে কষ্ট পেলে বা দুঃখ পেলে সহজেই সবার সাথে শেয়ার করে নেন, কিন্তু বড় ছেলে সেটা করে না। সে নিজের দুঃখ কষ্ট সবটাই নিজের মধ্যে জমা রাখে, চেপে রাখে। তাই হয়তো রাগটা একটু বেশি। ভেতরের জমা কষ্ট বাইরে প্রকাশ করতে না পারলে মানুষ শক্ত মানবে পরিণত হয়, ব্যক্তিত্বে চলে আসে গাম্ভীর্য। সাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। মায়ের হাতের পরম ছোঁয়া পেয়ে একসময় সাদ ঘুমের জগতে পাড়ি দেয়। ছেলের ভারী নিঃশ্বাসের শব্দে জান্নাতুল বেগম বোঝেন সে ঘুমিয়েছে পড়েছে। তাই কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে তিনি নেমে আসেন বাইরে, আর ভাবতে থাকেন হঠাৎ করে এমন জ্বর আসার কারণ। আখি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে সাজির পানে। সাজি ভয়ে ভয়ে শুকনো ঢিক গিলছে আর দোয়া পড়তে লাগে এই মেয়ে যেন কিচ্ছু না শোনে। কিন্তু আখির গভীর চাহনিতে সে কিছুটা ভরকে যায়। আখি নিচে পড়ে থাকা সাজির ফোনটা হাতে তুলে নেয়। ফোনটার গ্লাস ভেঙে গেছে। ফোনটা বড্ড প্রিয় সাজির কাছে, কিন্তু প্রাণ প্রিয় ফোনের এমন মৃত্যুতে সাজির কোনো হেলদোল না দেখে আখি বেশ অবাক হয়। কিছুক্ষণ হতবিহব্বের ন্যায় তাকিয়ে থাকে সাজির দিকে। সাজি তখনও আখির পানে চেয়ে, মূলত তার ফোনের দিকে খেয়ালই নেই। সে শুধু ভাবছে আখিকে এখন কি করে ম্যানেজ করবে, কিভাবে সবটা বোঝাবে। এভাবে ভূত দেখার মতো তাকিয়ে আছিস কেন? তোর ফোনটা যে শহীদ হয়ে গেছে সেই খেয়াল আছে? আখির কথায় সাজির টনক নড়ে। সে নিজ ফোনে পানে চেয়ে হতাশ হয়, সঙ্গে কষ্ট পায়, চিৎকার করে বলে ওঠে, আমার স্যার হাই হোক
আমার ফোনটা গেল। ফোনটা অনেক আগেই গেছে, কিন্তু তুই এত ভয় কিসে পেলি? সাজি কিছুক্ষণ সময় নেয়। যখন বুঝতে পারে আখি তার কোনো কথাই শোনেনি, তখন মনে মনে স্বস্তি পায়, তবে বাইরে তার রেশ দেখাই যায় না। আসলে হঠাৎ করে তুই সামনে চলে এলি, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি কি তাই? আখির মুখে প্রশ্নের ছড়াছড়ি। তা নয় তো কি, তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি? মানুষ কি ভয় পেয়েও পেতে পারে না? বলেই আখি চলে যায়, তবে যাওয়ার আগে বিড়বিড় করতে করতে যায়। আখি যেতেই সাজি স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভাঙা ফোনটা হাতে নিয়েই বেডে বসে পড়ে। ভাইয়ের অসুস্থতার কথা শোনা মাত্রই হন্তদন্ত হয়ে বাসায় ফেরে সামির, তবে জান্নাতুল বেগম তাকে সাদের রুমে যেতে দেয় না। সামির নিচে বসেই উসকুস করতে থাকে, ইচ্ছা তো করছে ছুটে চলে যেতে ভাইয়ের কাছে, কিন্তু ভাইয়ের বারণ, তাই আর গেল না। যদিও সে গেলে তার ভাইয়া বিরক্ত হবে না, তবুও সামির চায় না ভাইয়া একটু রেস্ট করুক। সামিরকে উসকুস করতে দেখে অজান্তেই জান্নাতুল বেগমের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওনার দুই ছেলে একে অপরের প্রাণ। আজকালকার যুগে ভাইয়ে ভাইয়ে হিংসা খুন খারাপি লেগেই থাকে, কিন্তু এদের মধ্যে সেসবের কোনো কিছুর বালাই নেই। জান্নাতুল বেগম দোয়া চান সৃষ্টিকর্তার কাছে, যেন তার দুই ছেলে সারা জীবন এমন ভাবেই একে অপরকে ভালোবেসে কাটিয়ে দেয়, আর এমন দুজন পুত্রবধূ দেন যেন তারাও একে অপরকে নিয়ে কাটিয়ে দিতে পারে। নিজের এমন ভাবনায় জান্নাতুল বেগম হাসেন, তবে পরপরই ওনার মুখটা কালো হয়ে আসে। পুত্রবধূ কোথা থেকে আসবে? ওনার বড় ছেলে তো বিয়েই করতে চায় না, বিয়ের কথা শুনলেই কেমন রেগে যায়, ক্ষেপে বাড়ি ঘর এক করে ফেলে। তাই তো এখন সবাই তার বিয়ের কথা উচ্চারণ করতেও ভয় পায়। জান্নাতুল বেগম ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন, অতঃপর দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে দেন। স্বামীর ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ করছিল, জান্নাতুল বেগম কিচেনে রান্নায় ব্যস্ত, ওনাকে হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে সোনা। তখনই বাড়িতে আসেন কিয়ান ও কিয়ারা, সম্পর্কে তারা সাদ আর সামিরের কাজিন, তাদের ছোট পুপির ছেলে মেয়ে। কোথায় সাদ ভাইয়া, কোথায়? কিয়ানার কথায় সামির সেদিকে দৃষ্টি ফেরায়, মুহূর্তেই তার মেজাজ বিগড়ে আসে। এই মেয়ে সম্পর্কে তার বোন হলে কি হবে? সামির তাকে মোটেও পছন্দ করে না। তার একটাই কারণ, এই মেয়ে বড্ড গায়ে পড়া স্বভাবের। যদিও তার সেই স্বভাব সাদ পর্যন্তই বরাদ্দ, তবুও সাদ এই সম্পর্ক পছন্দ করে না বলে সামিরও করে না। কিয়ারা চায় এই বাড়ির বড় বউ হতে, কিন্তু সামির চায় না সে তার বড় ভাবি হোক, কারণ এই মেয়ের মাঝে মায়া জিনিসটা সে খুঁজেই পায় না। যদিও কিয়ারা অসম্ভব সুন্দরী, তবুও কিছু একটা তো অভাব আছেই, যার জন্য সামির কিয়ারাকে ভাইয়ের বউ হিসাবে মেনে নিতে চায় না। এত চিৎকার কেন করছিস? ভাইয়া রুমে আছে, রেস্ট নিচ্ছে। তাহলে আমি ওখানেই যাই, বলেই কিয়ারা সাদের রুমের পানে যেতে পা বাড়ায়, কিন্তু সামির ল্যাপটপে কাজ থামিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে, বলে, বললাম না ভাইয়া রেস্ট নিচ্ছে। আর তুই ভাইয়ার স্বভাব সম্পর্কে খুব ভালো করেই জানিস। ভাইয়ার কথা অবাধ্য হওয়া ভাইয়া মোটেও পছন্দ করে না। ভাইয়া নিষেধ করেছে কাউকে তার রুমে যেতে। তুই যাবি, সে রেগে যাবে, তারপর বাড়িতে আবার একটা ঝামেলা হবে। সেটা কি তুই চাস? কিন্তু সাদ ভাইয়া শরীর খারাপ, আমি যাব না। কোথায় সাদ ভাইয়া, কোথায়? কিন্তু সাদ ভাইয়া শরীর খারাপ, আমি যাব না। কিয়ারা, অবাধ্য কেন হচ্ছিস? সামির তো ঠিকই বলেছে, তুই এখন গেলে সাদ ভাইয়ার রেগে যেতে পারে। আর তাছাড়া আমরা তো এখনই বাড়ি ফিরছি না, এখানেই থাকছি। ভাইয়ার রেস্ট নিয়ে নিচে আসুক, তারপরে দেখা করে নিস। কিয়ারা তার বড় ভাইয়ের কথা মেনে নিলেও মনে মনে রাগে ফুঁসতে থাকে। সে খুব ভালো করেই জানে সামির ভাইয়া তাকে ইচ্ছা করেই উপরে যেতে দিচ্ছে না, না এলে এতক্ষণ সে ঠিক ওখানেই চলে যেত। সামির সোফায় বসতে বসতে বলে, তারপর কি খবর বল? হঠাৎ আমাদের বাড়ি? তোকে তো নিমন্ত্রণ করেও আনা যায় না। বুঝিসই তো, কাজের খুব চাপ। আব্বু একা হাতে আর কত সামলাবে? তোরা তাও দুই ভাই আছিস, মামার সব কাজ দুজন মিলেমিশে সামলাচ্ছিস, কিন্তু আমার তো ভাই নেই, সবটা আমাকেই দেখতে হয়। আর আজকে বাড়িতেই ছিলাম, মামির কাছে শুনলাম ভাইয়া অসুস্থ, আর সেটা শুনে কি আর তো জোর বায়না শুরু করে দিয়েছে এখানে আসার, তাই ওর সাথে আমিও চলে আসলাম। ভালোই করেছিস, অনেকদিন তোদের সাথে আড্ডা দেওয়া হয় না। সে না হয় বুঝলাম, কিন্তু এই বাড়ির আর দুজন কোথায়?
তাদের তো দেখছি না। অভিক তো এডুকেশনাল ট্যুরে গিয়েছে, আর অভিকা স্কুলে, সে বিকালেই ফিরবে। আর চাচ্চু আর ছোট আম্মু বাপের বাড়ি গিয়েছে। ছোট আম্মুর মা খুব অসুস্থ। আমার আম্মু যেতে চেয়েছিলেন, কিন্তু ছোট আম্মুই বারণ করলেন। যেহেতু বাড়িতে আমরা সবাই আসি, তাই আমাদের খেয়াল রাখার জন্য আম্মুকে আর নিয়ে যায়নি। কিয়ান ছোট্ট করে উত্তর দেয়। ও, সবাই ভালো আছেন? তখনই কিচেন থেকে বাইরে আসেন জান্নাতুল বেগম, হাতে ওনার শরবতের গ্লাস। এই নে, এই শরবতটা খেয়ে নে, গরমে তো তোদের মুখটা একদম চুপসে গেছে। এটা তোমার নজরেই আসলো? দেখলে তো মামি, তুমি আমাদের কত খেয়াল রাখো। তাই তো বলি নিজের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দাও। কিন্তু তোমরা তোমরা তো আমার কোনো কথাই কানে নাও না। আর সাত ভাইয়ার কথা তো বাদই দিলাম, সে তো আমাকে দেখলেই খেপে যায়। না জানি কি করেছি আমি। জান্নাতুল বেগম কিয়ারার কথায় চুপ হয়ে যান। মূলত কি বলবেন ভেবে পান না। তিনি কিয়ারার কথা মতো একবার সাতকে কিয়ারার কথা বলেছিলেন, কিন্তু ওনার ছেলে সেদিন রাগে ফেটে পড়তেই তিনি সাহস করে দ্বিতীয়বার ছেলেকে আর কিয়ারার কথা বলতে পারেনি। তিনি খুব ভালো করেই জেনে গেছেন ওনার ছেলে এই মেয়েকে পছন্দ করে না, তাই তিনিও এই আর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাননি। ওসব কথা থাক, এখন এটা খেয়ে নে, আমি রান্নাটা সেরে নিই। বলেই জান্নাতুল বেগম কিচেনে চলে যান। কিয়ারা আর স্বাদের ব্যাপারে সবার এই গুরুত্বহীনতা কিয়ারা কষ্ট পায়, সঙ্গে রাগও হয়, তাও চুপ হয়ে যায়। সে কোনো মূল্যেই সে স্বাদকে চায়, নিজের করে পেতে চায়, আর একদিন না একদিন সেটা সে পাবেই। রাত 9টা, খাবার টেবিলে বসে আছে জুবায়ের খান, আঁখি আর সাজি। এই বাড়ির নিয়ম সকাল সকাল ডিনার করা। খুব বেশি কাজের মধ্যে না থাকলে সবাই এটাই মেনে চলে, যদিও আঁখি আর সাজি মাঝে মাঝে ইচ্ছে করেই ডুব দেয়। এত সকাল সকাল তাদেরও খেতে ইচ্ছে করে না, শুধু জুবায়ের খানের কথায় বাধ্য হবে না বলেই চলে আসে। রুবাইয়া বেগম স্বামী ও মেয়েদের পাতে খাবার বেড়ে দিচ্ছিলেন। শিমু ভয়ে ভয়ে আজ আর টেবিলের দিকে পা বাড়ায়নি, রান্নাঘর থেকেই সব গুছিয়ে দিচ্ছে। জুবায়ের খান ব্যাপারটা বুঝেছেন, তাই আর বিষয়টা নিয়ে ঘাটলেন না, কারণ তিনি নিজের সিদ্ধান্তে অটল। এই বিয়ে তিনি দেবেন না মানে দেবে না। জুবায়ের খান স্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমরা নিয়ে নিতে পারবো, তুমি খেতে বসে যাও। আমার খুব জরুরি কথা আছে তোমাদের সাথে। জুবায়ের খানের কথা শুনে ওনার দুই মেয়ের খাওয়া থেমে যায়, কারণ যখনই তাদের আব্বু এভাবে সবাইকে এক জায়গায় বসিয়ে জরুরি কথা বলতে চেয়েছে, তখনই তাদের মতের বাইরে কোনো কিছু ঘটেনি। তবে এখন কোন বিষয়ে কথা বলবেন সেটা ওরা জানে না, তাই তো খাওয়া থামিয়ে বলেন, কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে জুবায়ের খানের দিকে। রুবাইয়া বেগম বাধ্য স্ত্রীর মতো খাবার টেনে বসলেন, জিজ্ঞাসা করলেন, বলো কি বলবে? তুমি ইস্পাককে চেনো তো? রুবাইয়া বেগম কিচ্ছু বললেন না, তারপরে বললেন, ওই ডাক্তার ইশফাক, যে একসময় তোমার খুব ভালো বন্ধু ছিল। ছিল না, এখনো আছে। যাই হোক, আজ কোর্টে ও একটা কাজে এসেছিল। অনেক দিন তো ওর সাথে দেখাই হয়নি। বাহ, ভালো তো। কেমন আছে ইশফাক ভাইজান? হ্যাঁ, ওরা সবাই খুব ভালো আছে। আখি আর সাজি একে অপরের মুখ চাওয়াচাই করলো। দুজনের চোখে মুখে একটা প্রশ্ন, বন্ধুর সাথে দেখা হয়েছে তো তাদের কি? আর এর মধ্যে জরুরি কথাটাও বা আসবে কেন? দুজনেই আবার একটু একটু করে খাওয়া শুরু করে। জুবায়ের খান আবার বলতে শুরু করেন, যাই হোক, ইস্পাকের ছেলেও একজন ডাক্তার। আপাতত সিনিয়র ডাক্তারের সাথে কাজ করছে, প্র্যাকটিস করছে। তো নিজের ছেলের বিয়ে দিতে চায়, তাই সে সাজের কথা আমাকে বলছিল। জুবায়ের খানের কথাটা বলতে দেরি, অথচ ডাইনিং টেবিলে ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে যেতে দেরি হয় না। তবে সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাইরে প্রভাবিত হয় না, বরং সাজির মনকে টুকরো টুকরো করে দেয়, ভেঙে দেয় নানা খণ্ডে। সাজি বুকে চিনচিনে ব্যথা অনুভব করে। হঠাৎ করে তার দম যেন বন্ধ হয়ে আসার জোগাড়।
শ্বাস নিতে কষ্ট হয়। বহু কষ্টে সে খাবার টেবিলে বসে থাকে। মনের মধ্যে হানা দিতে থাকে নানান ভয়। ভালোবাসার মানুষটির কথা ভেবে কষ্ট হয়। তাকে ছাড়া সে কি করে থাকবে? সে তো মরে যাবে। আর সেই মানুষটা, সেও তো সাজিকে বড্ড ভালোবাসে, তার কি হবে? এসব ভেবে সাজির কান্না পায়। কিন্তু এখন নিজেকে দুর্বল করলে হবে না। শান্ত হয়ে সবটা শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বোনের করুণ হয়ে আসা মুখ আখির দৃষ্টি অগোচর হয় না। বোনের ছোট্ট ছোট্ট মুখটা দেখে তারও হঠাৎ করে কষ্ট হয়। সে নিজের আব্বুর দিকে তাকায় পরবর্তী কথা শোনার জন্য। বিয়ের কথা? ইশরাক ভাইজানের ছেলে মানে ফয়সাল? হ্যাঁ, তুমি কি বললে? রুবাইয়া বেগমের কথায় আখি আর সাজি একটু তটস্থ হয়। অপলকে চেয়ে থাকে জুবাইর খানের দিকে। আমি তেমন কিছুই বলিনি, বলতে গেলে কথা দিইনি। জুবাইর খানের কথায় সাজি মনে হয় একটু হলেও স্বস্তি পায়। ভাবতে থাকে তার আব্বু কথা দেয়নি মানে এই বিয়েতে তার আব্বু রাজি না। কিন্তু জুবাইর খানের বলা পরের কথাগুলো সে আবার মন খারাপ করে বসে। আসলে ওরা এখনই সাজকে দেখতে চাইছিল, কিন্তু যেহেতু ওর সামনে মাস্টার্স ফাইনাল এক্সাম, তাই আমি এখনই ওকে মেন্টালি কোনো প্রেশার দিতে চাইছি না। আগে ওর এক্সাম হয়ে যাক, তারপরে এই নিয়ে ভাবা যাবে। আর কথা দিইনি, তার আরেকটা কারণ আছে। ওর ছেলের থেকে আরও ভালো ছেলে আমি আমার মেয়ের জন্য পেতে পারি। এখন তো কথার খেলাপ হয়ে যাবে, আর আমি কথার খেলাপ পছন্দ করি না। জীবন দিয়ে দিব, তবুও কথার খেলাপ করব না। তবুও কথাটা তোমাদের জানিয়ে রাখলাম। মেন্টালি সবাই প্রিপারেশন নিয়ে রাখো। ওর পরীক্ষা শেষ হলেই ওরা দেখতে আসবে। জুবাইর খান খেয়ে উঠে যান। সাজির গলা দিয়ে আর খাওয়া নামে না। সে হাত ধুয়ে উঠে পড়ে, দৌড়ে চলে যায় নিজের রুমে। আখি আর রুবাইয়া বেগম তার যাওয়ার পানে চেয়ে থাকে। রুমে ঢুকেই সাজির দরজা বন্ধ করে দেয়। বিছানায় গা এলিয়ে দিয়ে শব্দ করে কাঁদতে থাকে। যদিও সেই শব্দের মাত্রা খুব ক্ষীণ, তবুও তার প্রবলতা আর মনকে যেন ছিন্ন ভিন্ন করে দেয়। সাজি নিজের ফোনটা হাতে নেয়। প্রিয়তমর একটি ছবি বারবার তাকিয়ে থাকে অপলক। কয়েকটা চুমু দিতেও ভোলে না। আমাদের বুঝি আর এক হওয়া হলো না। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? আমি তো মরে যাব। আব্বু যখন একবার বিয়ের ব্যাপারে কথা তুলেছে তখন ওরা আসবে, আর পছন্দ হলে তো কথাই নেই। আমাদের ভালোবাসা আব্বু কখনো মেনে নেবে না, কখনো না। মরে যাওয়া ছাড়া বুঝি আমার আর উপায় থাকলো না। কারণ তুমি বিহীন যে আমি কিছুই না। অন্য কাউকে তোমার হক আমি পেতে দিতে পারি না। অন্য কাউকে কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না। পারবো না তার ছোঁয়া গ্রহণ করতে, পারবো না। বলেই আবার কাঁদতে থাকে সাজি। তখনই সাজির ফোনে কল আসে। সাজি নিজের চোখ মুছে নিজেকে একটু সামলে কল রিসিভ করে। হ্যালো। আমার জান কি করছে? অপর পাশে ব্যক্তিটির কথা শুনে সাজি আবার কেঁদে দেয়। ব্যক্তিটি ভয় পেয়ে যায়। এই শ্বাসবাতে কি হয়েছে তোমার? এভাবে কাটছো কেন? কে কি বলেছে তোমাকে? কিন্তু সাজির কান্না থামে না। সে বিরামহীন কেঁদে যায়। অপর পাশে ব্যক্তিটি যেন ধৈর্য হারায়। বুকটা তার টিপ টিপ করতে থাকে। প্রেয়সীর কান্নার শব্দ তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে। সে ধরে আসা গলায় বলে, কি হয়েছে আমাকে বলো। না বললে আমি কি করে বুঝবো? প্লিজ এভাবে কেঁদো না। সাজি নিজেকে সামলায়, মুছে নেয় নিজের চোখ। অতঃপর আজকে ঘটে যাওয়া সব ঘটনা একে একে বলতে থাকে। সবকিছু শোনার পর অপর পাশের ব্যক্তিটির কি বলা উচিত সে বুঝলো না। সে নিজেই বাকরুদ্ধ। কারণ এতদিনে সে ভালো বুঝেই গেছে তার শ্বাসবাতির বাপ এত সহজে ভালোবাসা মানবে না। আর এখন তো বিয়ের কথাও তুলেছে। কি হবে এখন? সত্যি কি সে তার শ্বাসবাতিকে হারিয়ে ফেলবে? না না, সে হারাতে পারবে না, কিছুতেই না। তুমি চিন্তা করো না শ্বাসবাতি, আমি তো আছি। আমি ঠিক একটা ব্যবস্থা করব। আজকে আমি বাড়িতে বিয়ের কথা বলবো। হ্যাঁ, কিছু একটা করো। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও পারবো না। তুমি তো আমার সব। তুমি বিহীন এই জীবন শূন্য। তবে তোমাকেও কথা দিতে হবে, তুমি একদম কাঁদবে না। আমি তো আছি, ঠিক সামনে নিব সব। আব্বু সব মানবে তো? তারপর
পরে তারা আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। আখি এতক্ষণ দরজায় আড়ি পেতে ভেতরে কি হচ্ছিল শোনার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হয়। তবে শুধু একটা কথাই শুনতে পায়, তার আপু বলছিল কাউকে ছাড়া সে নাকি মরে যাবে। তার মানে আমার সন্দেহটাই ঠিক, আপু প্রেম করছে। আবার করছে তো করছে আমায় লুকিয়ে। হুম, সেটা তো আমি হতে দেব না। তোর মুখ দিয়ে আমি সবটা শুনবো। তুই আমার সাথে কিভাবে মির্জাফরগিরি করতে পারলি আপু? আমি না তোর বোন? আমি তো সব কিছুই তোর সাথে শেয়ার করি, অথচ তুই আমাকে এত বড় একটা কথা বললি না, চেপে গেলি সব। একদম ঠিক করিসনি, একদমই না। একবার জানতে পারি ছেলেটা কে, তারপর তাকে দুলাভাই বানিয়ে আমি নিজের হাতের মুঠোয় করে নেব। তারপর দুজন মিলে সারা জীবন তোকে জ্বালাবো। এটাই তোর শাস্তি হবে, একটুও ছাড় দিব না। বলেই আখি হেলতে দুলতে নিজের রুমে চলে যায়। তবে রুমে যেতেই সে কিছু ভেবে থমকে দাঁড়ায়, কেঁপে ওঠে কিঞ্চিত। সে এতক্ষণ ভুলে গিয়েছিল তার আব্বু এসব প্রেম ভালোবাসা পছন্দ করেন না। তাহলে কি আপুর ভালোবাসার মানুষটা কেউ মেনে নেবে না? তাহলে আপুর কি হবে? ড্রয়িং রুম জুড়ে চলছে খুশির মহড়া, সবাই মেতে আছে নানান গল্পে। কিয়ান আর কিয়ারা আজ আর বাড়িতে ফেরেনি, অভিকাও ওদের সাথে গল্পে লিপ্ত হয়েছে। সঙ্গে যোগ দিয়েছে অভিক, সে আজ বিকেলেই এডুকেশনাল ট্যুর থেকে বাড়িতে ফিরেছে। তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছে গল্প করতে। তা ভাই, পড়াশোনা কেমন চলছে তোর? অভিক মুখে পাকোলা গুজতে গুজতে বলে, চলছে না, দৌড়াচ্ছে। আর দৌড়াতে দৌড়াতে অনেক দূর পৌঁছে গেছে, তার নাগাল খুঁজে পাচ্ছি না আমি। অভিকের কথা শুনে সবাই হেসে খুন হয়, কিন্তু অভিক ওসবে পাত্তা দেয় না। মূলত পড়াশোনাটা তার কাছে আস্ত একটা মুসিবত। ছোট থেকেই তার পড়াশোনার প্রতি কোনো মায়া নেই। শুধু বাড়িতে সবাই শিক্ষিত, তাই বাধ্য হয়ে তাকে পড়াশোনা করতে হচ্ছে। নাইলে লোকে আবার বংশের নামে বাজে কথা বলবে, বলবে শিক্ষিত পরিবারের অশিক্ষিত ছেলে। তারপরও কোনো মেয়ের বাবাই তাকে নিজের মেয়ে দেবে না, এসব ভেবেই একটু একটু পড়াশোনা করে, যদিও তা না করার মতোই। ওদের গল্পের মাঝে নিচে নেমে আসে সাদ। সবাই নজর সেদিকে ফেরায়। কিয়ারা তো চোখের পলক ফেলতেই ভুলে যায়, মনে মনে ভাবে, উফ, কি সুন্দর, কি ড্যাশিং পার্সোনালিটি। মনে হয় আস্ত গিলে ফেলি, কিন্তু না, এই ছেলে তো আমাকে পাত্তাই দেয় না। এত কিসের গোমর ওনার? একটু সুন্দর বলেই কি ভাও খাই এত? আমি কি কম সুন্দরী নাকি? তাও কেন পাত্তা দেয় না কিয়ারার এমন? দৃষ্টিতে অভিক ঠোঁট টিপে হাসে, অতপর একটু জোরেই বলে, নজর লেগে গেল রে, নজর লেগে গেল। অভিকের কথায় কিয়ারা টনক নড়ে। সে সঙ্গে সঙ্গে নিজের নজর ফিরিয়ে নেয়। সাদ সবার পানে চেয়ে সোফায় বসে। কিয়ারার এই গিলে খাওয়ার মতো নজর সেও দেখেছে, মনে মনে ফুঁসেছেও, কিন্তু পাত্তা দেয়নি। শুধু ছোট ফুপির মেয়ে বলে কিছু বলতে পারে না, নইলে এই মেয়েকে সে এই বাড়িতে আসা বন্ধ করে দিত। নেহাত এটা তার মামা বাড়ি, তার অধিকার আছে এখানে আসার, তাই তো তার চুপ করে থাকা। এই মেয়ের কাজকর্ম সহ্য করা যায় না। যদিও কিয়ারা তার ধারে পাশে আসার সাহস পায় না, তবে সুযোগ পেলেও ছাড়তে চায় না। আম্মু, আমাকে এক কাপ ব্ল্যাক কফি দাও তো। তুমি বসো ভাইয়া, আমি এক্ষুনি তোমার জন্য কফি বানিয়ে আনছি। তার কোনো দরকার নেই কিয়ারা, তুই গল্প করছিস, গল্প কর। কথাটা বলে সাদ কিয়ানকে বলে, কাজকর্ম কেমন চলছে কিয়ান? ভালোই ভাইয়া, তবে একটু চাপ হয়ে যাচ্ছে। বোঝই তো, সব একা হাতে সামলাতে হচ্ছে। ছাপ না নিলে জীবনে কখনো সাফল্য আসবে না। সৎ পথে কিছু পেতে গেলে, তাকে ধরে রাখতে গেলে কষ্ট করতেই হবে। হয়তো এখন কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের বিনিময়ের যে প্রতিদানটা একদিন পাবি, সেটা তোর সব কষ্টকে ভুলিয়ে দেবে। কিয়ান খুশি হয়ে সাদের কথা শুনে। ছেলেটার মধ্যে সব সময় গাম্ভীর্য একটা ভাব থাকলেও ভাই বোনদের সঠিক পথে চলতে ও ভালো কাজে মোটিভেট করতে মোটেও ভোলে না। তাই তো সবাই এই রাগী গম্ভীর ছেলেকে একটু বেশি ভালোবাসে, ভয় পায়, আবার শ্রদ্ধাও করে। আমি চেষ্টা করে যাচ্ছি ভাইয়া, জানি না কতটা উন্নতি করতে পারবো, তবে যেটা পারবো সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করব। সাদ ছোট্ট করে উত্তর দেয়। গুড। অতপর অভিকের দিকে চেয়ে প্রশ্ন করে, এই তো ভাইয়া বিকেলেই শুনলাম তোমার নাকি খুব জ্বর বেঁধেছিল, এখন কেমন আছো ভাইয়া?
ভালোই। সাত টুকিটাকি সবার সাথেই কথা বলল, কিন্তু কিয়ারার সাথে একটাও কথা বলল না। তাতে কিয়ারা খুব কষ্ট পেয়েছে, আবার রাগও হচ্ছে, কিন্তু সেই রাগটা এখন দেখানো যাবে না। রাগের বশে ভুল করে ফেললে যদি সাত নারাজ হয়, এই বাড়িতে তাকে আসতে না দেয়, তখন কি হবে? না না, তাকে এখন শান্ত থাকতেই হবে। যোগ বুঝে সে কোপ মারবে, তখন সাত ভাইয়া বাধ্য হবে তাকে বিয়ে করতে, নিজের জীবন সঙ্গিনী বানাতে। সাত কফি খেতে খেতে অফিসের কিছু কাজ করছে, বাকিরা তখনও বসে নানান গল্পে লিপ্ত। তখনই বাড়িতে আসলেন আজাদ চৌধুরী, চৌধুরী বাড়ির কর্তা। বড়ই রসিক মানুষ তিনি, সকলের সাথে হেসে হেসে কাটাতে ভালোবাসেন। উনি এসেই ফ্রেশ হতে চলে গেলেন, অতঃপর ফ্রেশ হওয়া শেষে যোগ দিলেন সবার সাথে। তোমার শরীর কেমন আছে সাদ? সাত তার আব্বুর দিকে তাকায়, চোখে মুখে ক্লান্তি স্পষ্ট, তবে ঠোঁটের কোণে মৃদু হাসি লেগেই আছে। সাত ছোট্ট করে উত্তর দেয়, ভালো আব্বু, কিন্তু তুমি এত দেরি করে ফিরলে? কাজগুলো তো আমি কালকেই সামলে নিতে পারতাম। তোমাকে কতবার বলেছি চাপ না নিতে। অবশ্যই পারতে, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। সারাদিন তো নাওয়া খাওয়া ভুলে কাজ নিয়েই পড়ে আসছো। নিজের খেয়ালও তো রাখতে হবে তোমাকে। দেখলে তো কেমন অসুস্থ হয়ে পড়লে। এমন করলে কি করে হবে? নিজের খেয়াল তো রাখবে না? আমি ঠিক আছে আব্বু, সামান্য তো একটু জ্বরই হয়েছিল, কিন্তু তোমরা সবাই এমন বিহেভ করছো যেন কি না কি হয়ে গেছে। রিল্যাক্স। আজাদ চৌধুরী আর কিচ্ছু বললেন না। জান্নাতুল বেগম সবাইকে তাড়া দিয়ে খেয়ে নেওয়ার জন্য। সবাই গেলেও স্বাদ বসেনি, সে একটু পরে খাবে বলে মন দেয় ল্যাপটপে। তখনই হন্তদন্ত হয়ে নিচে নেমে আসে সামির, গিয়ে বসে ভাইয়ের সামনে থাকা সোফায়। সাদ ভাইয়ের দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে। সামির হাঁপাচ্ছে। কি হলো, এমন হাঁপাচ্ছিস কেন? সাদের কথায় সবাই নিজেদের দৃষ্টি সেদিকে ফেরায়। জান্নাতুল বেগম ছোট ছেলের কাছে গিয়ে বলেন, তাই তো, এমন হাঁপাচ্ছিস কেন? সামির সবার পানে একবার চেয়ে নিজের ভাইয়াকে বলে, তুমি কবে বিয়ে করছো তাই বলো। সামিরের কথায় সাদ তার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। বাকিরা আতকে ওঠে, ভাবে আবার বিয়ের কথা। এক্ষুনি আবার না তাণ্ডব শুরু হয় এই বাড়িতে। আজাদ চৌধুরীও ছেলের মুখ পানে চেয়ে আছেন, অপেক্ষা করছেন তার উত্তরের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সাদ শান্ত থাকে, বোঝার চেষ্টা করে ভাইয়ের অভিব্যক্তি। প্রশ্ন করে, হঠাৎ আবার আমার বিয়ে নিয়ে পড়লি কেন? আমি আগেই বলেছি এসব বিয়ে সারিতে আমি নেই, তাই বারবার এক কথা বলে আমাকে রাগাবি না তো। কিন্তু তুমি বিয়ে না করলে আমিও বিয়ে করতে পারবো না। সামিরের কথায় সবাই বেশ কৌতূহল নিয়ে তাকায় তার দিকে। সামির আবার বলতে শুরু করে, দেখো ভাইয়া, তুমি বাড়ির বড় ছেলে। তুমি যদি বিয়ে না করো তাহলে ছোট ভাই হয়ে আমি কি তোমার আগে বিয়ে করতে পারি? ঝেড়ে কাশ। সামির একটু দম নেয়, কথাটা এখনই বলতে হবে, নইলে তার প্রাণ পাখি যে অন্য খাঁচায় বন্দী হয়ে যাবে, আর তাকে বৈরাগীর ন্যায় এখানে ওখানে ঘুরে বেড়াতে হবে। সেটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। কি হলো, চুপ করে আছিস কেন? সাত কি বলছে তার উত্তর দে। সাদ এতক্ষণ তার ভাইকেই পর্যবেক্ষণ করে যাচ্ছে। সে যে বেশ উদ্বিগ্ন চিন্তিত সেটা সাদ তাকে দেখেই বুঝেছে। তবুও ভাইয়ের মুখ থেকে সত্যিটা জানার জন্য বসে আছে, কারণ তার বিয়ে নিয়ে তার ভাই চিন্তা করলেও এতটা ডেসপারেট হয়নি কখনো, আর সেটাই সাদকে ভাবাচ্ছে। সামির সবার দিকে একবার তাকিয়ে তার ভাইয়ার দিকে নজর ফেরায়, ধীর কণ্ঠে বলে, আমি একজনকে ভালোবাসি ভাইয়া। ব্যাস, সামিরের কথাটা বলতে দেরি, অথচ খাওয়ার টেবিল ছেড়ে সবার উঠতে দেরি হয় না। সবাই তড়িঘড়ি হাত ধুয়ে সামিরের কাছে চলে আসে। তাদের মুখে প্রশ্নের ছড়াছড়ি। কিয়ান সামিরকে চেপে ধরে বলে, তুই প্রেম করছিস অথচ আমরা জানি না? হ্যাঁ রে সামির ভাইয়া, তুই যে ডুবে ডুবে পানি খেয়েছো অথচ আমরা ভাই বোন হয়ে জানতেই পারলাম না। কি গো তুমি, আমাদের একবার বলার প্রয়োজনও মনে করলে না, পর করে দিলে। সামির একে একে ভাই বোনদের রোষানলের শিকার হয়। তারা বিরামহীন একটার পরে একটা প্রশ্ন করেই যাচ্ছে। অবিকা সামিরের হাত চেপে ধরে বলে, এই সামির ভাইয়া, ভাবির ছবিটা একটু দেখাও না, নিশ্চয়ই খুব সুন্দরী, একবার দেখাও একবার। সামির অধৈর্য হয়, ভাবে এখানে সবার সামনে কথাটা বলে তার ঠিক হয়নি। আলাদাভাবে ভাইয়ের সাথে কথা বলা উচিত ছিল। সাদ হয়তো ভাইয়ের অবস্থা কিছুটা হলেও বুঝলো, তাই তো দিল এক ধমক। কি হচ্ছেটা কি? এখানে কি সার্কাস হচ্ছে? যা, সবাই টেবিলে গিয়ে খেতে বস।
স্বাদের ধমক খেয়ে সবাই চুপ হয়ে যায়, একে একে গিয়ে বসে খাওয়ার টেবিলে। তবে তাদের মধ্যে জানার আগ্রহ কমে না। উত্তরের আশায় খাওয়া ছেড়ে তাকিয়ে থাকে সামিরের পানে। জান্নাতুল বেগম এখনো অবাক হয়ে ছেলের পানে তাকিয়ে আছেন। তবে ছেলে কাউকে ভালোবাসে এটা ভেবে অবাক হয়নি, অবাক হয়েছেন ছেলে তাকে একটা মেয়েটির কথা জানায়নি বলে। সাত তার কোলের উপর রাখা ল্যাপটপ পাশে রেখে দেয়, ভাইয়ের পানে চেয়ে বলে, কি হয়েছে? সব ঠিক আছে? তোমাকে এমন কেন লাগছে? মেয়েটির সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? স্বামীর ভাইয়ের কথায় তৃপ্তি পায়। নিজের প্রতি ভাইয়ের চিন্তা দেখে মনে মনে হাসে। তবে সেই হাসি সহসায় মিলিয়ে যায়, মন হয় খারাপ। আজাদ চৌধুরী খেয়ে উঠে আসেন, ছেলের পাশে বসেন। স্বামীর হয়তো একটু সাহস পায়, মনে সাহস জুগিয়ে সাতকে বলে, আমি একটা মেয়েকে 4 বছর ধরে ভালোবাসি ভাইয়া। 4 বছর আর আজ আমাদের এসব কথা জানাচ্ছিস? উফ আম্মু, সবার জীবনের একটা প্রাইভেসি থাকে। আমার মনে হয় সেখানে হস্তক্ষেপ না করাই ভালো। ও যখন বলেনি তখন নিশ্চয়ই কোনো কারণ ছিল। সাদের কথায় জান্নাতুল বেগম চুপ হয়ে যান। তার বড় ছেলে সামিরের সাপোর্টে কথা বলেছে, মানে ওনার কথা সব ছেলের বিপরীতেই যাবে। সাদ সব কথায় এখন যুক্তি দেখাবে। তারপর সামির আবার বলতে শুরু করে, সব ঠিকঠাকই ছিল, কিন্তু আজ হঠাৎ ওর বাড়িতে বিয়ের কথা উঠেছে। ওর মাস্টার্স ফাইনাল এক্সাম হলে ওরা দেখতে আসবে, আর তো মাত্র কয়েকটা মাস। সামিরের কথায় সবাই বুঝলো মেয়েটি এবার মাস্টার্স ফাইনাল ইয়ারের এক্সাম দেবে। এতে এত চিন্তা হওয়ার কিছু আছে? দরকার হলে আমরা সবাই ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমার ছেলেও তো ফেলনা না, যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে তার। এক এক দেখাই সবাই আমার ছেলেকে পছন্দ করবে, ওরাও করবে। সমস্যাটা তো সেইখানেই আব্বু। মানে? মানে সাজের আব্বু এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। উনি নিজে যেই ছেলে মেয়ের জন্য ঠিক করেছেন তাকে বিয়ে করতে হবে। প্রথমে এমন প্রেম ভালোবাসা অনেকেই মানতে চায় না, পরে সব ঠিক হয়ে যায়। না আম্মু, ওর আব্বু অমন নয়। জানো আজকে ওনাদের বাড়িতে কি হয়েছে? ওদের বাড়ির মেয়েটার সাথে ওদের বাড়ির ড্রাইভারের সম্পর্কের কথা উনি জেনে গিয়েছেন। তারপরে সে কি ঝামেলা! উনি তো ওই বাড়ির মেয়েটকে ওনার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সবার জোরাজুরিতে আর পাঠাননি। তবে সাপ সাপ বলে দিয়েছেন ওদের ভালোবাসা উনি মানবেন না। তাহলে পালিয়ে যাক, ওই বাড়িতে থাকার কি দরকার? কিয়ারার কথায় সেদিকে বিরক্তির নজরে তাকায় সামির। কিয়ারার মাথায় ছোট্ট গাঁটটা মেরে বলে, কিয়ারা আর কিচ্ছু বলে না, তবে রাগী দৃষ্টি নিক্ষেপ করে কিয়ানের দিকে। সাত তার ভাইয়ের মুখের দিকেই তাকিয়ে আছে, যেখানে স্পষ্ট ভয়ের ছাপ, কাউকে হারিয়ে ফেলার তীব্র ভয়। আমাদের ভালোবাসা ওর আব্বু কখনোই মেনে নিবে না। সামির মন খারাপ করে বলে, কখনো হয়তো আমি ওকে পাবো না। সাদ এবার মুখ খোলে, ওই মেয়ে কি চায়? ও তো আমাকে চাই ভাইয়া, কিন্তু ওর আব্বুকেও ভীষণ ভালোবাসে, তাই পালিয়ে বিয়ে করার চিন্তাও মাথায় আনে না। পালিয়ে না আসলে আর ওর বাপ মা না মানলে ওকে তুলে নিয়ে আসবো। এসব কি ধরনের কথা স্যার? তুলে নিয়ে আসবে মেয়েটাকে? মানে সিম্পল আব্বু, আমার ভাই ভালোবেসেছে মানে ওই মেয়ে আমার ভাইয়ের বউ হবে, সেটা যে কোনো মূল্যে। প্রথমে অবশ্য ভালোভাবে বোঝাবো, আর না বুঝলে কি করতে হবে সেটা এই সাদ আল আয়ান চৌধুরী খুব ভালো করেই জানে। আজাদ চৌধুরী একটি বিরক্ত হন, তবে তার রেশ বাইরে ফুটিয়ে তোলেন না। সাত ভাইয়ের দিকে ফিরে বলে, চিন্তা করিস না, আমি আছি তো। ভেবে নে সে তোর বউ হয়ে গেছে। তুমি যতটা সহজ কথা বলছো, ব্যাপারটা আদৌ তত সহজ নয়। ওর বাপ মানুষটা একটা আলাদা ধাঁচের, ঘাটটারা বদমেজাজি। সো হোয়াট? সাদ আল আয়ান চৌধুরীর সামনে সবাই ছুনোপুটি। সামির তবুও যেন শান্ত হতে পারলো না। কি করে পারবে? এই 4 বছরে সে জুবায়ের খান সম্পর্কে সব জেনে গেছে। সাংঘাতিক মানুষ তিনি, একরোখা জেদি। আমার প্রতি বিশ্বাস নেই তোর? সামির চমকে উঠে তাকায় সাদের দিকে। নিজের থেকে আমি তোমাকে বেশি বিশ্বাস করি ভাইয়া। আমি জানি তুমি আমার ভালো চাও। তাহলে মন খারাপ কেন? আমি চাই না আমার ভাই এভাবে মন খারাপ করে থাকুক। তাহলে কিন্তু আমি আমার ভাইয়ের মন খারাপের কারণটাই রাখবো না। না না ভাইয়া, এই দেখো আমি আর মন খারাপ করছি না। সামির একটু হাসার চেষ্টা করে বলে, জান্নাতুল বেগম ছেলেকে অনেক প্রশ্ন করতে চেয়েছিলেন, কিন্তু তার করুণ মুখশ্রী দেখে আর কিচ্ছু বলার সাহস পেলেন না। আজাদ চৌধুরী এবার নিজেই বললেন, মেয়ে তো নিজেই দেখে ফেলেছো, এবার আমাদেরকেও দেখাও।
আজাদ চৌধুরীর কথায় বাকিরা তাল মেলায়, আবার খাওয়া শেষ করে উঠে আসে। তবে এবার আর সাদ তাদেরকে কিচ্ছু বলে না। স্বামী নিজের ফোন থেকে সাজির একটা ফটো বার করে, ফোনটা জান্নাতুল বেগমের হাতে দেয়। ফটোটা দেখা মাত্রই জান্নাতুল বেগমের ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। সাজিকে ওনার খুব পছন্দ হয়েছে, মেয়েটি অসম্ভব সুন্দরী। বাকিরাও একে একে সাজির ছবি দেখতে থাকে, সকলেই পছন্দ করে। আজাদ চৌধুরী একটু রসিকতার সুরে বলেন, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে, ঠিক আমার মতো বেছে বেছে ঠিক সুন্দর একটা মেয়েকে পছন্দ করেছে। আজাদ চৌধুরীর কথায় জান্নাতুল বেগম লজ্জায় পড়েন, গরম চোখে তাকান স্বামীর পানে, কিন্তু আজাদ চৌধুরীর সেদিকে কোনো হেলদোল নেই। তিনি কথাটা বলেই খালাস। তোমাদের সবার পছন্দ হয়েছে? বাকিরা ও অবিকার কথায় সায় জানান। বলেই স্বামী তার ফোনটা এগিয়ে দেয় সাদের দিকে। সাদও বাধ্য ছেলের মতো ফটোটা দেখে। মেয়েটি সুন্দর, তার ভাইয়ের জন্য পারফেক্ট, কিন্তু 2 সেকেন্ডের মাথায় তার চোয়াল শক্ত হয়ে যায়। চোখে মুখে ক্রোধ যেন উপচে পড়ে। হঠাৎ ভাইয়ের এমন মুখভঙ্গির কারণ স্বামীর বুঝলো না। সে তড়িঘড়ি ফোনটা হাতে নিয়ে নেয়। ফটোর দিকে তাকাতে বোঝে এটা অন্য একটা ফটো, যাতে সাজি আর আখি একসঙ্গে দোলনায় বসে আছে। এটা তো আখি, সাজের ছোট বোন। কিন্তু তুমি এই ছবিটা দেখে এমন করছো কেন? সাদ সঙ্গে সঙ্গে নিজেকে শান্ত করে বলে, না, হাত লেগে অন্য ফটোর সামনে চলে এসেছে এই জন্য। আসলে অন্যের ফোন বিনা কারণে ঘাটা আমি পছন্দ করি না, জানিসই তো।